হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন পর্যন্ত আমাদের চারটে ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রিভিয়াস ইয়ারের ক্লাস হয়ে গেছে। আগের চারটে ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সমস্ত প্লেলিস্ট দিয়ে রেখেছি আগের ক্লাসগুলোর, এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাসও আমরা কন্টিনিউ করছিলাম। তো ম্যাথ ক্লাসগুলো যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেগুলোর প্লেলিস্ট দিয়ে রেখেছি, ঠিক আছে। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সামের কোশ্চেন্স গুলো ডিসকাস করছি। আমাদের সামনে দুটো বড় এক্সাম আছে, একটা হচ্ছে ফুড এসআই এবং তার সাথে হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমস। তো আজকে আমরা যে টপিকটা ডিসকাস করছি এখন হিস্ট্রি, তোমরা প্রত্যেকে জানো আগের ক্লাসগুলো যারা দেখেছো। মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি, ফেসবুক পেজ জবস কে একাডেমি এবং আমাদের ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস, চাইলে অবশ্যই এগুলো একটু জয়েন করে নিও। তোমাদের জন্য আপাতত দুটো স্টাডি মেটেরিয়াল যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি কে এক্সামকে টার্গেট করছো। সবার প্রথম মক টেস্ট 1 থেকে 128, এটা একদম যারা নতুন গভর্নমেন্ট জবে প্রিপারেশন শুরু করছো, ফুড সাপ্লাই, ডাব্লিউবিপি এই সমস্ত এক্সামকে টার্গেট করছো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য, তোমাদের জন্য এই নোটটা মাস্ট। পরীক্ষার আগে অবশ্যই এটা কমপ্লিট করে যেও। ভিডিও ডেসক্রিপশনে ফুল ভিডিও প্লেলিস্ট এবং পিডিএফ লিংক বোথ পেয়ে যাবে। এবং তার সাথে সাথে যারা ডাব্লিউবিসিএস এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাপ্লাইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ডাব্লিউবিসিএস পরীক্ষা লাস্ট 22 ইয়ার্স এর 550 প্লাস জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এক্সট্রা ডিটেলস সহ এটারও পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আগের বছর 2018 সালে যে ফুড সাপ্লাই পরীক্ষা হয়েছিল, এই প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের চারটে প্রশ্ন কমন এসেছিল জেনারেল সায়েন্সের আউট অফ 7 জেনারেল সায়েন্স কোশ্চেন্স। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত পিডিএফ লিংক, ভিডিও প্লেলিস্ট সমস্ত কিছু পেয়ে যাবে। অবশ্যই সেগুলো একটু চেক আউট করে নিতে পারো এবং এই নোটস গুলো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি বাই করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে। এখানে আমরা ডিসকাস করছি এখন ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স হিস্ট্রি। আজকে আমরা আগের দিনেও কিছু কোশ্চেন ডিসকাস করেছিলাম, আজকেও বাকি যে 2003 সালের বাকি যে কোশ্চেন গুলো ছিল সেগুলো সব ডিসকাস করব। প্রথম প্রশ্ন দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন কে? তো এটা তোমার কাছে জিজ্ঞেস করেছিল। তো ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানে কিছু তোমাদের এক্সট্রা ডিটেলস জানতে হবে। সবার প্রথম সেটা হচ্ছে দেখো, লর্ড মাউন্টব্যাটেন তিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয়। তোমাদের পরীক্ষায় যদি আসে যে ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন, লর্ড মাউন্টব্যাটেন। এবার দেখো 1947 ভারত স্বাধীনতা হওয়ার আগে পর্যন্ত 15 আগস্ট আগে পর্যন্ত ভাইস রয় পদটা ছিল। ওকে, যেই ভারত এবং পাকিস্তান দুটো বিভক্ত হয়ে গেল, এই ভাইস রয় পদটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো। এর পরিবর্তে শুরু হলো গভর্নর জেনারেল। তখন এই লর্ড মাউন্টব্যাটেনই তিনি তখন কি হয়ে গেলেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তিনি 15 আগস্ট 1947 থেকে 21 জুন 1948 পর্যন্ত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এবং যখন ভারত এবং পাকিস্তান দুটি আলাদা আলাদা রাষ্ট্র হয়ে গেল, তখন স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ। এবং এই লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল। তার সাথে মনে রাখবে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল। ভারত স্বাধীনতা হওয়ার পর দুজনই গভর্নর জেনারেল ছিলেন, এক হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন এবং সেকেন্ড হচ্ছে আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে যদি সর্বশেষ জিজ্ঞেস করে তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে, চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি 21 জুন 1948 থেকে 26 জানুয়ারি 1950 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তো এগুলো একটু অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে এবং ম্যাক্সিমাম প্রশ্ন এগুলো তোমাদের রেলের এনটিপিসি পরীক্ষাতেও এসেছিল। পরবর্তী প্রশ্ন, দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিলেন? মনে রাখবে দিব্য তিনি ছিলেন কৈবর্ত বিদ্রোহের নায়ক। এখানে মনে রাখবে কৈবর্ত বিদ্রোহ, যেটা বরেন্দ্র বিদ্রোহ নামেও পরিচিত, এখানে কৈবর্ত সামন্ত রাজা দিব্যের নেতৃত্বে শুরু হওয়া তাদের তৎকালীন পাল রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে এই সংগঠিত একটি বিপ্লব ছিল। তাহলে যদি পরীক্ষায় আসে যে কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়েছিল, যে পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে। কে নেতৃত্ব দিয়েছিল কৈবর্ত বিদ্রোহের? নাম কি হচ্ছে, দিব্য। নেক্সট, ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় কবে, বা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে? তো 1925 সালে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই যেটা, সেটা হচ্ছে প্রাচীনতম কমিউনিস্ট পার্টি। 26শে ডিসেম্বর 1925 কানপুরে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে যেটা কানপুর, সেখানে এটা এস্টাবলিশ হয়েছিল। পরিব্রাজক কাহার রচনা? তো বুকস এন্ড অথার্স হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত যখন তোমাদের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাবে, আমি হিস্ট্রির বুকস এন্ড অথার্স একটা আলাদাভাবে ক্লাস করিয়ে দেবো। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে, স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক এর রচনা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার সাথে মনে রাখবে বর্তমান ভারত, এটা রচনা করেছেন স্বামী বিবেকানন্দ। এগুলো কিন্তু আমাদের অনেকগুলো পরীক্ষায় এসছে। এবং বর্ণ পরিচয়, এটা আমরা সবাই জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলায় বর্ণ শিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকা। নেক্সট, অনুশীলন সমিতির প্রথম সংগঠক ছিলেন কে, বা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছেন? এই প্রশ্নটা কতগুলো পরীক্ষা এসছে, 2002 সালের প্রিলিমস, 2003 সালের প্রিলিমস, 2016 সালের প্রিলিমস,
2021 সালের মেন্স পরীক্ষায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাইকে মুখস্থ রাখতে হবে এটা। অ্যান্সার কি হয়েছে? প্রমথ নাথ মিত্র। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো বাংলায় অনুশীলন সমিতি এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রমথ নাথ মিত্র, যেটা এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এবং এই যে অনুশীলন সমিতি এটা বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি, প্রমথ নাথ মিত্র 1902 সালে 24শে মার্চ চালু করেছিল। তাহলে অনুশীলন সমিতিকে জিজ্ঞেস করলে প্রমথনাথ মিত্রই হবে। দেখো তিনজন ছিলেন, কিন্তু তার মধ্যে পি মিত্র বা প্রমথনাথ মিত্র ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের অপশনে থাকে। যদি পরীক্ষায় আসে যে বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন, কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1902 সালে 24শে মার্চ। নেক্সট, 1498 সালে ভাস্কো ডা গামা কোন বন্দরে অবতরণ করেন? এটা আমরা প্রত্যেকে জানি। অ্যান্সার কি হয়ে যাবে? কালিকট বন্দরে 1498 সালে ভাস্কো ডা গামা অবতরণ করেন। দেখো ভাস্কো ডা গামা ছিলেন একজন পর্তুগিজ অনুসন্ধানকারী এবং পর্যটক, যিনি প্রায় প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন। তিনি 1498 সালে 20 মে ভারতের এসে কালিকট বন্দরে অবতরণ করেন। কালিকট এটা কোজিকোড নামেও পরিচিত, যেটা দক্ষিণ ভারতে কেরালা রাজ্যের একটি শহর। তত্ত্ববোধিনী পত্রিকা শুরু করেন কে? তো তত্ত্ববোধিনী পত্রিকা এটা শুরু করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখবে 7000 জিকে সিরিজের ক্লাসে বহুবার পড়িয়েছি, তো যাদের সাজেশন দরকার অবশ্যই 7000 জিকেটা একটু কমপ্লিট করো, বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট আছে একদম। এবার দেখো এই তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপাত্র, ব্রাহ্ম ধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য 1883 সালে 16ই আগস্ট অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল এবং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং এটি কলকাতা থেকে প্রকাশিত হতো। এবার দেখতে পাচ্ছ এখানে অপশন অনুযায়ী তোমার অ্যান্সার কি হচ্ছে? দেবেন্দ্রনাথ ঠাকুর, কারণ তিনি এই তত্ত্ববোধিনী পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং এর সম্পাদকদের মধ্যে প্রথম সম্পাদন কে করেছিলেন? অক্ষয় কুমার দত্ত। ম্যাক্সিমাম পরীক্ষায় দেবেন্দ্রনাথ ঠাকুরই অপশনে থাকে, তো দেবেন্দ্রনাথ ঠাকুর তোমাদের, আমি দেখেছি রেলের এনটিপিসি পরীক্ষাতেও এই প্রশ্নটা এসেছিল, এসএসসি সিজিএল পরীক্ষাতেও এই প্রশ্নটা এসেছিল, সব জায়গাতে এদের দেবেন্দ্রনাথ ঠাকুরকে অ্যান্সার নেয়। এবং মনে রাখবে 19 শতকের শ্রেষ্ঠ গদ্য লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এনারা সবাই এই তত্ত্ববোধিনী পত্রিকা নিয়মিত লিখতেন এবং তাদের লেখার মাধ্যমে তখন বাংলা ভাষা এবং সাহিত্যের এক নবযুগের সূচনা হয়েছিল। এম এন রায় তার আসল নাম কি? এম এন রায় তার আসল নাম কি? তো এম এন রায় তার আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। দেখো সবার প্রথম তো ভারতের সাম্যবাদের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কমিউনিজম এটাও বলা হয় এম এন রয়কে, মানবেন্দ্র রয়, এবং মানবেন্দ্র রয়ের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। দেখতে পাচ্ছ এসএসসির পরীক্ষাতেও তোমাদের এটা এসেছিল যে ভারতীয় সাম্যবাদের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কমিউনিজম কাকে বলা হয়? এম এন রয়কে। তার আসল নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। শিকাগোতে যে ধর্ম সম্মেলন হয়েছিল সেটা অনুষ্ঠিত হয় কখন? তো দেখো এটা অনুষ্ঠিত হয়েছিল 1893-তে, এটা তো ঠিক, কিন্তু মে মাসে নয়, এটা হয়েছিল তোমাদের সেপ্টেম্বর মাসে। কিন্তু পরীক্ষায় দেখো সবগুলোতেই মে মাসে রয়েছে, তো অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হয়েছে অপশন সি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ 11ই সেপ্টেম্বর 1893-তে শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন এবং ভারত এবং হিন্দু ধর্মের মর্যাদাকে খুবই উন্নীত করেন। তো সেপ্টেম্বর মাসের ঘটনা, কিন্তু অপশনের পরীক্ষায় তোমাদের মে মাস ছিল, তো মে মাসই রেখে দিয়েছি, তো অপশন অনুযায়ী তোমাদের মে মাস। কিন্তু অ্যাকুরেট যদি এবার যখন পরীক্ষা দিতে হবে তোমাদের পরীক্ষা আসে তখন দেখবে হয়তো মানে স্ট্যান্ডার্ড যে অ্যান্সার সেটাই হয়তো দেখবে হয়তো সেপ্টেম্বর 1893 থাকবে অপশনে। তার সাথে মনে রাখবে 1897 সালে 1 মে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটা তোমাদের 2000 সালের প্রিলিমস পরীক্ষাতে এসেছে। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন? তোমরা কিন্তু অ্যান্সার করতে থাকবে এই টপিকগুলো প্রত্যেকটা, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, মানে যে কোনো তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও, ফর এক্সাম্পল তোমরা কেউ লেডি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিএসআই প্রিপারেশন নিচ্ছ, এগুলো তোমাকে পড়তেই হবে। হিস্ট্রিতে হিস্ট্রি যদি পুরো প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে পারো প্রত্যেক পরীক্ষা একদম ফুল কমন পেয়ে যাবে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে গিয়াসউদ্দিন বলবন। এখানে মনে রাখবে গিয়াসউদ্দিন বলবন তিনি ছিলেন নবম মামলুক সুলতান বা দাস বংশের রাজা। তিনি প্রথমে নাসিরউদ্দিন মাহমুদের উজির ছিলেন। নাসিরউদ্দিন নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ার পর বলবন তার মসনদে বসেন। গিয়াসউদ্দিন বলবনের আসল নাম ছিল বাহাউদ্দিন। তিনি ইলবাড়ি তুর্কিদের অন্তর্গত। যদি পরীক্ষা আসে যে গিয়াসউদ্দিন বলবন কোন গোষ্ঠীর ছিলেন, তো ইলবাড়ি তুর্কি। দিল্লির মেহারঅলিতে বলবনের মাজারে কবর অবস্থিত। যদি বলে বলবনের কবর কোথায় রয়েছে, তো মেহারঅলিতে। বলবন 1266 সাল থেকে 1286 সাল পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত শাসন করে গেছেন এবং এটা মনে রাখবে রাজিয়া সুলতানার পর গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে বসেছিলেন। এটা তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষাতে এসেছে। তো এগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন ইম্পর্টেন্ট গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে।
সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা কোথায় করেন? তো এটা দেখো আমাদের 2003-এর প্রিলিমস, 2019-এর প্রিলিমস এবং লেটেস্ট যেটা WBSI প্রিলিমস 2020, যার পরীক্ষা 2021 সালে হয়েছিল, সেখানেও তোমাদের এই প্রশ্নটাই এসেছিল। তো সুভাষচন্দ্র বসু ভারত সরকার গঠিত হওয়ার ঘোষণা করেছিল সিঙ্গাপুর থেকে। অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। দেখো 1943 সালে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। এবং মনে রাখবে 1943 সালে 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী হিসাবে আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেছিলেন। তো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয়েছিল তোমাদের কোন সালে? এটা আমাদের WBCS পরীক্ষার সাথে সাথে রেলের গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছিল। অ্যান্সার হচ্ছে কি 1835 সালে। এখানে মনে রাখবে 1835 সালে ব্রিটিশরা ভারতে ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করে। ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক এবং লর্ড মেকলে ভারতীয় ইংরেজি ভাষার প্রচলন করার সিদ্ধান্ত নেন। লর্ড উইলিয়াম বেন্টিক কর্তৃক প্রণীত 1835 সালে ইংরেজি শিক্ষা আইন একটি অধিনিয়ম ছিল এবং এর সাথে মনে রাখবে 1854 সালে উডের ডেসপ্যাচ ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বা মহাসনদ হিসাবে বিবেচিত। দেখো এটাও তোমাদের WBCS পরীক্ষায় এসছে যে উডের ডেসপ্যাচ কোন সালে? 1854 সালে। এটাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়। তো এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভ, যেটাকে আমরা লায়ন ক্যাপিটাল বলে থাকি, এটা আবিষ্কৃত হয়েছে কোথা থেকে? তো এটা আবিষ্কৃত হয়েছে মনে রাখবে সারনাথ থেকে। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে বুদ্ধের প্রথম যে প্রবচন বা ফার্স্ট সেরেমন সেটা কোথায় ঘটেছিল? লায়ন ক্যাপিটাল নির্মিত হয়েছিল। তো বুদ্ধের যে প্রথম প্রবচন সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে লায়ন ক্যাপিটাল নির্মিত হয়েছিল। এটা তোমাদের SSC MTS পরীক্ষায় এসছে। এর সাথে মনে রাখবে অশোকের যে সিংহ চতুর্মুখ স্তম্ভ এটা রয়েছে সেটি হচ্ছে একটি ভাস্কর্য যেখানে 4টি এশিয়ান লায়ন পরস্পরের দিকে পিঠ করে 4 দিকে মুখ করে বসে আছে। এটা মনে রাখবে। এর সাথে মনে রাখবে আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দতে মৌর্য সম্রাট অশোকের শাসনকালে সারনাথ নামক স্থানে একটি অশোক স্তম্ভ বা লায়ন ক্যাপিটালের শীর্ষে একটি ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। তাহলে এটা কখন হয়েছে, কোথায় হয়েছিল? সারনাথে। কে এস্টাবলিশ করেছিল? অশোক। কখন? 250 খ্রিস্টপূর্বাব্দে। তো এই প্রত্যেকটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন পরীক্ষা এসেছে এবং আপকামিং পরীক্ষাগুলোতেও আসবে। শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্য রচনা করেন কে? তো শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্য রচনা করেছিলেন মালাধর বসু। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে গীত গোবিন্দম এটা হচ্ছে গৌড় রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত একটি কাব্য। এখান থেকে আমরা কি কি জানতে পারছি? যে সবার প্রথম তো গীত গোবিন্দ তার রচয়িতা হচ্ছেন কবি জয়দেব। এটা কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। জয়দেব কার সভাকবি ছিলেন? গৌড় রাজা লক্ষণ সেনের। তো একটা প্রশ্ন থেকে আমরা 3টে ডিটেলস জানতে পারছি যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম ভাবে নিজেরাও অ্যানালাইসিস করে নিজের নোটস অবশ্যই তৈরি করবে, দেখবে পরীক্ষায় খুব কাজে লাগে এগুলো। AITUC প্রথম সভাপতি কে? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। এখানে মনে রাখবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। এটা তোমাদের WBCS প্রিলিমস 2000 সালে এসছে। 31শে অক্টোবর 1920 সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? লালা লাজপত রায়, যেটা এই প্রশ্নের অ্যান্সার। তার সাথে তোমরা যারা ফুড সাপ্লাইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ফুড সাপ্লাই 2018 প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কংগ্রেস হচ্ছে কোনটা? তো সেটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা হচ্ছে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা। তাহলে একটা প্রশ্ন থেকে কিভাবে PSC ঘুরিয়ে ফিরে প্রশ্ন তৈরি করে, তোমাদের এর বাইরে AITUC থেকে আর এক্সট্রা কোনো প্রশ্ন আসবে বলে মনে হয় না। নেক্সট, প্রথম সংবাদপত্র হচ্ছে কোনটা? বাংলা ভাষায়। তো এটা দেখো 2000, 2002, 2003 3 বছর পর পর এটা রিপিট হয়েছে। তো আমরা সবাই জানি যে সমাচার দর্পণ হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র। এবার দেখো এই সংবাদপত্র থেকে একটু ডিটেলস। সমাচার দর্পণ এটা হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র যেটা ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রকাশ করেছিল। এটি ছিল উইকলি বা সাপ্তাহিক নিউজ পেপার। 1818 সালের 23শে মে এটি প্রথম প্রকাশিত হয় এবং এর সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্চম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র যেটি 1831 সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসাবে চালু হয়। 8 বছর পর 1839 সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয় এবং এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। বঙ্গদর্শন 19 শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িক পত্রিকা। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলা কথা সাহিত্যের অন্যতম স্থপতি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সালে 12 এপ্রিল তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকা প্রথম সংখ্যা পাবলিশড হয়।
এর সাথে আরেকটা যেটা তোমাকে মনে রাখতে হবে, সমাচার চন্দ্রিকা। চারটে অপশন ছিল, চারটে অপশন এখানে ডিটেলস করছি। এটা দেখো, এই সমাচার চন্দ্রিকা ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকাটি 1822 সালে 5ই মার্চ প্রথম প্রকাশিত হয়। তা তোমাদের চারটে অপশন ছিল, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন এবং সমাচার চন্দ্রিকা। এই চারটে প্রশ্নই আমরা এখানে ডিটেলস অ্যানালাইসিস করে দিলাম। চারটে পড়বে, বিশেষ করে যারা পিএসসি জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের পরীক্ষায় এই প্রশ্ন রিপিট হবেই হবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, লর্ড ক্যানিং 1856 সাল থেকে 1862 সাল পর্যন্ত গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন, কিন্তু তার শাসন আমলে আর ভারত সরকার আইন 1858 পাস হয়। দেখো, 1856 সাল থেকে সে তোমাদের গভর্নর জেনারেল পদে ছিল। তো যখন 1858 সাল এলো, তখন একটা আইন পাস হলো, যেটা হচ্ছে ভারত সরকার আইন 1858। এখানে কি হলো, এই যে তোমাদের ভাইসরয়ের কার্যকাল তৈরি করা হলো, মানে এই গভর্নর জেনারেল যে পদটা ছিল এটাকে রদ করে দেওয়া হলো, এর পরিবর্তে শুরু হয়ে গেল ভাইসরয়। ওকে, এবং এই একই ব্যক্তি ভারতের গভর্নর জেনারেল ছিল, মানে যে গভর্নর জেনারেল ছিল সেই ভাইসরয় পদে অধিষ্ঠিত হলেন। এইভাবে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করলেন। এর সাথে মনে রাখবে, লর্ড ক্যানিং ব্রিটিশ রাজত্বকালের সময় ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হয়েছিলেন। তবে এই লাইনটাই একদম হুবহু এনটিপিসি সিবিটি 1 পরীক্ষায় আমাদের এসেছে। কংগ্রেস 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল কোন স্থানে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার কি হচ্ছে? লাহোরে। মনে রাখবে যে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় 26শে জানুয়ারি 1930 সালে। এটা দেখো 2020 ডাব্লিউবিসিএস প্রিলিমস সেখানে এসেছে, পরবর্তীকালে তোমরা দেখতে পাবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল। এটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2020-তে এসছে। এই যে লাহোর 1930 দেখছো, এটা অ্যাকচুয়ালি হবে লাহোর 1929। 1929 সালে ডিসেম্বর মাসে লাহোর শহরে আনুষ্ঠানিক বার্ষিক অধিবেশনে জওহরলাল নেহরু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়, এবং এখানেই তোমাদের পূর্ণ স্বরাজের দাবি হয়। এবং 26শে জানুয়ারি তোমাদের 1930 সাল, এই দিনটাতে তোমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় বা স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। মনে রাখবে, 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের ঘোষণা বা ভারতীয় স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়, এবং 26শে জানুয়ারি তারিখে 1930 সালে ভারতের স্বাধীনতা দিবস ঘোষিত হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ ডাব্লিউপি, ডাব্লিউবিপিএসসি বা ডাব্লিউবিসিএস পরীক্ষায় রিপিট হচ্ছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। ভারতীয় জাতীয় কংগ্রেস, এই টপিকটা একদম গুলে খেয়ে নিতে হবে, বারবার পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। যখন আমাদের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাবে, এটা আমি একটা সেপারেট ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো উমেশ চন্দ্র ব্যানার্জি, তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। 1825 সালে অ্যালেন অক্টোভিয়ান হিউম, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। 28শে ডিসেম্বর 1885 সালে 72 জন সমাজ সংস্কারক, সাংবাদিক এবং আইনজীবী নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের জন্য গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বেতে অনুষ্ঠিত হয়। যদি পরীক্ষায় আসে যে বলো কতজন প্রতিনিধি নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল? 72 জন। ওকে, প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে। বোম্বের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এটাতে সভাপতিত্ব কে করেছিলেন? ডাব্লিউসি ব্যানার্জি। এবং তার সাথে আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। এটা 2002 এর প্রিলিমসেও এসেছে, পরবর্তীকালে অনেক পরীক্ষাতেই এসেছে। অল ইন্ডিয়া হোম রুল শুরু করেছিলেন কে? তো এটাতে দেখো দুজনের নাম থাকে, বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। অপশনে তুমি দেখতে পাচ্ছ যে বাল গঙ্গাধর তিলক নেই, তাহলে তুমি ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারবে যে অ্যানি বেসান্ত। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। দেখো, অ্যানি বেসান্ত 1916 সালের সেপ্টেম্বরে মাদ্রাজে, যেটা বর্তমানে চেন্নাই রয়েছে, সেখানে অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন এবং ভারতের বাকি অংশে বোম্বাই শহর সহ সম্প্রসারণ করেন সেটাকে। ঠিক আছে, নেক্সট। কাহার নাম সীমান্ত গান্ধী? তো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফর পান। বোথ ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস সব পরীক্ষাতে এটা রিপিটেড প্রশ্ন। শ্রী চৈতন্য দেবের আবির্ভাব কোন আমলে হয়েছিল? কোন রাজার আমলে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয়েছিল? তো এই যে ভক্তি মুভমেন্ট, ভক্তি মুভমেন্ট অবশ্যই পড়বে, এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো অ্যান্সার হয়ে আছে হুসেন শাহর আমলে। এবার মনে রাখবে, চৈতন্য মহাপ্রভু ছিলেন বাংলায় হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের সমসাময়িক। তাহলে হোসেন শাহ আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। এর সাথে মনে রাখবে, বাংলার আকবর কাকে বলা হয়? এই হোসেন শাহকে, যেটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2020 রিসেন্টলি যে কেপি কনস্টেবল প্রিলিমস দিয়ে এলে, সেখানেই এই প্রশ্নটা রিপিট হয়েছিল যে বাংলার আকবর কাকে বলে। তো এই প্রত্যেকটা টপিক আমি তোমাদের বোথ বারবার বলছি, যারা ডাব্লিউপি এবং ডাব্লিউবিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একদম বেস্ট নোট এটা তোমাদের তৈরি হচ্ছে হিস্ট্রি।
তিতুমির ড্যাশ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বোথ 2003 সাল এবং 2015 সালে এসেছে। তো অ্যান্সার হয়ে আছে ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মনে রাখবে তিতুমির যার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী, তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। তিনি ব্রিটিশ শাসন এবং তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য তিনি বিখ্যাত রয়েছেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? বারবার পরীক্ষায় এসছে, 2003 সালে এসছে, আবার 2017 সালেও ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রশ্নটা রিপিট হয়েছে। তো অ্যান্সার কি হয়েছে? সূর্য সেন। এবং এটা আমি তোমাদের বহুবার পড়েছি যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে 18 এপ্রিল সংগঠিত সূর্য সেনের নেতৃত্বে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবী, ব্রিটিশ পুলিশ এবং সহায়ক বাহিনীর চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার লুণ্ঠনের প্রয়াস। আকবরের আমলে যাবত ভূমি ব্যবস্থার প্রথা প্রবর্তন করেন কে? তো যাবত ভূমি ব্যবস্থা এটা প্রবর্তন কি করেছিলেন? রাজা টোডরমল। এখানে মনে রাখবে যে আকবরের রাজত্বকালে মুঘল আমলে রাজস্ব ব্যবস্থাকে যাবত বলা হতো। এটা হুবহু তোমাদের এমটিএস পরীক্ষায় এসছে। তাহলে রাজত্বকালে মুঘল আমলে রাজস্ব ব্যবস্থাকে যাবত বলা হতো। এবার এই যাবত ভূমি ব্যবস্থা এটা কে প্রবর্তন করেন? রাজা টোডরমল। রাজা টোডরমল কে ছিল? আকবরের অর্থমন্ত্রী। এটা মনে রাখবে। নেক্সট তোমাকে যেটা আকবর সম্পর্কে মনে রাখতে হবে যে আকবর দিন ই ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন। ডাব্লিউবি কনস্টেবল ফিলিপস 2020-তে এসেছে। আকবর মানসবদারি ব্যবস্থা চালু করেন। ডাব্লিউবি কনস্টেবল ফিলিপস 2019-এ এসেছে। মুঘল আমলে প্রচলিত মানসবদারি ব্যবস্থা সৈন্যবাহিনীর সাথে সম্পর্কিত। এটা ডাব্লিউবি কনস্টেবল মেন্স পরীক্ষায় এসেছে। ফতেপুর সিক্রি আকবর প্রতিষ্ঠা করেছিল। ডাব্লিউবি কনস্টেবল ফিলিপস 2019-এ এসেছে এবং যেটি উত্তরপ্রদেশের আগ্রা জেলাতে অবস্থিত। আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেছিল। এটা মনে রাখবে। ইবাদতখানা হলো ধর্মীয় উপাসনার গৃহ, যেটা তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2000-এ এসেছে। আকবর সুল ই কুলের নীতি অনুসরণ করেছিলেন। এর সাথে মনে রাখবে আকবর তার গুজরাট বিজয় উদযাপন করার জন্য ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, যেটাও তোমাদের ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস পরীক্ষায় এসেছে। তাহলে আকবর সম্পর্কে আমাদের ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিপিএসসির পরীক্ষায় যে সমস্ত টপিকগুলো এসেছে সব এখানে কভার করে দিলাম। অবশ্যই এগুলো একটু পড়বে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স, ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস সব জায়গাতে প্রশ্নটি এসছে। আমরা প্রত্যেকে জানি যে এটা পালি ভাষায় লেখা। এর সাথে মনে রাখবে ত্রিপিটক বৌদ্ধ ধর্মীয় গ্রন্থের নাম, বুদ্ধের দর্শন এবং উপদেশ এখানে সংকলন করা রয়েছে। এটি পালি ভাষায় লেখা। ত্রিপিটকের তিনটি ভাগ কি কি? অভিধর্ম পিটক, বিনয় পিটক এবং সূত্র পিটক। ওকে, নেক্সট চলে আসি। রাসবিহারী বোস প্রথমে ক্লার্ক ছিলেন কোথায়? রাসবিহারী বোস প্রথমে ক্লার্ক ছিলেন কোথায়? তো তিনি ক্লার্ক ছিলেন দেরাদুনে। মনে রাখবে যে দেরাদুনে তিনি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে হেড ক্লার্ক হিসাবে কাজ করতেন। তো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মানসব কথার অর্থ কি? দেখো এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন। বোথ অপশন এ এবং অপশন সি দুটোই অ্যান্সার হতে পারে। এবার তখন তো অ্যান্সার কি দিত না, তোমাদের কোনো বইয়ে কি ডাটা দেওয়া আছে সেরকম ভাবে তোমরা অ্যান্সার করতে পারো। আমার যেটুকু মনে হয় মানসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্ক। এখানে একটু ডিটেলসটা দেখো যে মানসব শব্দটি একটি মুঘল সামরিক অফিসারের বা মিলিটারি অফিসারের পদমর্যাদা বা র্যাঙ্ককে নির্দেশ করছে। এবার এখানে শুধু মানসব কথার অর্থ জিজ্ঞেস করেছে, তো সেই হিসাবে এটা পদমর্যাদা। কিন্তু আবার এখানে অপশন সি তে দেখো সৈন্যবাহিনীর সম্পত্তি দেখা রয়েছে। এই জন্য আমি এটাকে অপশন এ অ্যান্সার করেছি, পদমর্যাদা বা র্যাঙ্ক। এর সাথে মনে রাখবে মুঘল আমলে প্রচলিত মানসবদারি ব্যবস্থা এটা সৈন্যবাহিনীর সাথে সম্পর্কিত। এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2020 মেন্সে এসেছিল, যেখানে জিজ্ঞেস করেছিল যে মানসবদারি ব্যবস্থা। এখানে শুধু জিজ্ঞেস করেছে মানসব। এবার এখানে তোমাদের পরীক্ষা ছিল মানসবদারি ব্যবস্থা, সেখানে তোমার অ্যান্সার ছিল যে সৈন্যবাহিনী। এবার এই মানসব কথার অর্থই হলো এই যে সৈন্যবাহিনী বা তোমাদের মিলিটারি অফিসার যে রয়েছে তার যে পোস্ট বা তার যে র্যাঙ্ক পদমর্যাদা, সে কোন পোস্টে তোমাদের রয়েছে সেই এরকম র্যাঙ্ককে নির্দেশ করছে মানসব। সেই জন্য আমি এখানে অপশন এ জিজ্ঞেস করে অ্যান্সার নিয়েছি। তোমাদের যদি মনে হয় অ্যান্সার সি হচ্ছে, কোনো বইয়ে যদি এটার প্রপার এক্সপ্লেনেশন দেওয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। এবং সবার লাস্টে মনে রাখবে আকবর মানসবদারি ব্যবস্থা চালু করেছিলেন। এটাও কিন্তু তোমাদের মনে রাখা উচিত, যেটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এ এসেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর হলেন কে? তো প্রথম উপাচার্য হলেন উইলিয়াম কলভিল। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভাইস চ্যান্সেলর হলেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান বা এক্সিকিউটিভ হেড। 1857 সালে প্রতিষ্ঠার পর জেমস উইলিয়াম কলভিল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তোমাদের পরীক্ষায় এটাও এসেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1857 সালে। নীল দর্পণ গ্রন্থের লেখক হলেন কে? তো নীল দর্পণ আমরা প্রত্যেকে জানি দীনবন্ধু মিত্র। এর সাথে তোমাকে কি জানতে হবে যে নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ প্রকাশ করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল রেভারেন্ড
লং কে, যেটা তোমাদের 2001 সালের ফিল্মসে এসছে। এবং দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এই গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, যেটা তোমাদের WB কনস্টেবল ফিল্মস 2018 এসেছে। তো দেখতে পাচ্ছ কেমন ভাবে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন রিপিট হচ্ছে। এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এটা বিশেষভাবে নীল চাষীদের তোমাদের সমর্থন করেছিল, যেটা তোমাদের 2001 সালের ফিল্মস পরীক্ষায় এসেছে। সব একসাথে তোমাদের এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড করে দিলাম। নেক্সট, শিখ গুরু তেগ বাহাদুর কার সমসাময়িক ছিলেন? তো শিখ গুরু তেগ বাহাদুর তিনি ছিলেন ঔরঙ্গজেবের সমসাময়িক। এটা কি করে জানলাম? কারণ সেই তেগ বাহাদুর শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেবই হত্যা করেছিল বা মৃত্যুদণ্ড দিয়েছিল, যেটা তোমাদের 2000 সালের ফিল্মস পরীক্ষাতে এসেছে। তার সাথে মনে রাখবে গুরু তেগ বাহাদুর ছিলেন শিখ ধর্মের নবম গুরু। কে কত নম্বর গুরু সেটা অবশ্যই পড়ে রাখবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়েছিল? তো গান্ধার শিল্প এটা বিকশিত হয়েছিল কুষাণ যুগে। এটা তোমাদের রিপিটেড প্রশ্ন। দেখো, গান্ধার শিল্পরীতি বিকশিত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে। শক এবং কুষাণ উভয় গান্ধার শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু মানব রূপে বুদ্ধের প্রথম যে ভাস্কর্য সেটা তোমাদের এই গান্ধার শিল্পরীতির আন্ডারে হয়েছিল কনিষ্কের আমলে। এবং গান্ধার শিল্পরীতি ছিল প্রাথমিকভাবে মহাযান এবং গ্রিক রোমান প্রভাব সম্পন্ন। গণপতি উৎসব উদ্বোধন করেছিলেন কে? তো গণপতি উৎসব এরা কে করেছিলেন? বালগঙ্গাধর তিলক। তার সাথে মনে রাখবে এই গণপতি উৎসব এবং শিবাজী উৎসব এই দুটোরই প্রবর্তন কে করেছিলেন? বালগঙ্গাধর তিলক। হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কে? তো হরিপুরা কংগ্রেস বারবার পরীক্ষায় আসে, অ্যান্সার কি আমরা প্রত্যেকে জানি, সুভাষচন্দ্র বসু। কোন সালে হয়েছিল? তো হরিপুরা কংগ্রেস এটা হয়েছিল 1938 সালে। 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে জাতীয় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 2020 CHSL পরীক্ষা এটা এসেছিল। 1939 সালে ত্রিপুরী অধিবেশনেও কিন্তু তোমাদের সুভাষচন্দ্র বসু তোমাদের সভাপতি নির্বাচিত হন, কাকে হারিয়ে? পট্টবী সীতারামায়াকে হারিয়ে। তো এখানে মনে রাখবে যে 1939 সালে ত্রিপুরী অধিবেশনে পট্টবী সীতারামায়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি পদত্যাগ করে দিয়েছিলেন। এই যে পট্টবী সীতারামায়াকে হারিয়েছিলেন এটা তোমাদের WBCS ফিল্ম 2015-তে এসেছিল। তো কেমন ভাবে একটা প্রশ্ন আরেকটার সাথে ইন্টারলিঙ্ক করা আছে তোমরা বুঝতে পারছো। তো টোটাল 34 কোশ্চেন্স আজকে ডিসকাস করলাম। আগের দিন যে ক্লাসটা হয়েছিল সেখানে 16টা কোশ্চেন্স আমি ডিসকাস করেছিলাম এবং 2002 সালের কিছু প্রশ্ন বাকি ছিল, সেটা মিলে আগের দিনের ক্লাসটা হয়েছিল। তো টোটাল এই 50টা কোশ্চেন্স 2003 সালের WBCS পরীক্ষার হিস্ট্রিতে। কে কত নিজে থেকে অ্যান্সার করতে পেরেছো অবশ্যই একটু কমেন্ট করে দিও। প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও। এবং যারা একদম নতুন তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল, এই 7000 জিকে এবং WBCS পরীক্ষার প্রিভিয়াস ইয়ার দুটোই কমপ্লিট করো হুবহু প্রশ্ন কমন পেতে। ওকে, এবং ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট গুলো দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই একটু প্লেলিস্ট গুলো চেক করো। যারা এই আগের প্রিভিয়াস ইয়ার গুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। And thank you for watching.